দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন এএসবিআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা আজকে কথা বলতে চাইব জলবায়ু সম্মেলন এবং বাংলাদেশ এই প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই জানেন যে আসলে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন এবং সেই সম্মেলনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করছে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের জন্য, বিশেষ করে আমাদের যারা আসলে তৃতীয় বিশ্বের দেশ যারা আছে তাদের জন্য আসলে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে অনেকগুলো কমিটমেন্টের কথা বলা হবে, অনেক পরিকল্পনার কথা বলা হচ্ছে এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা করার কথা বলা হচ্ছে। কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, কতটুকু চ্যালেঞ্জ সামনে থেকে যাবে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাইব। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক এস.এম. ইমামুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন গহর নাইমওয়ারা, লেখক এবং জলবায়ু বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এ.কিউ.এম. মাহবুব, পরিবেশ বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপক তিনি। আপনাদের সবাইকে নিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। আমরা যদি আসলে গহর নাইমওয়ারা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে দেখতেও পাচ্ছি আপনাকে আমি। এই আলোচনা দিয়ে শুরু করতে চাই আসলে জলবায়ু সম্মেলন কেন এত গুরুত্ব বহন করছে এবারেরটা, এবং আমরা যে আসলে প্রত্যাশার কথাগুলো বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে 3টি দফার কথা বলেছেন তার প্রারম্ভিক বক্তব্যে, সেটি নিয়ে তারা আলোচনা করার কথা বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দকে এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখার কথা বলেছেন। কেন আসলে এত গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন, কি কমিটমেন্ট আসবে, বাস্তবতা কতটুকু? ধন্যবাদ। এবার যেটা মূল আলোচ্য বিষয়, এটা খুবই টেকনিক্যাল একটা সম্মেলন হবে। আমাদের প্যারিসে যে কমিটমেন্ট হয়েছিল, প্যারিসে যে অঙ্গীকার করেছিল সবাই, তারপর থেকে তো আমেরিকা বের হয়ে গেল, আবার তারা ঢুকেছে। কিন্তু প্যারিসের আমাদের যেমন একটা আইন হয়, তারপর আইনের বিধিমালা হয়। এবার মূলত আমরা কিভাবে এই কমিটমেন্ট গুলা বাস্তবায়ন করব, তার পদক্ষেপ গুলা কি হবে, সেটা নিয়ে মূলত আলোচনা। এই নিয়ে যে কমিটি, তারা গত 4-5 বছর ধরে কাজ করেছেন, তারা খুবই প্রস্তুত আছেন। এইটা সবার সাথে শেয়ার করে এটার একটা অনুমোদন নেওয়া হবে, আলোচনা করা হবে। এটাই মূলত এই সম্মেলনের মূল উদ্দেশ্য। কিন্তু প্রত্যেক সম্মেলনে যেটা বড় হয়, যে ধরেন আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ গেছে, এদের একটা নেটওয়ার্ক হবে, এদের জানাশোনা হবে, কে কি কাজ করছে সেটা জানা যাবে, সেটাও একটা বড় প্রাপ্তি। সেই একটা প্রাপ্তি হবে এবার যেটা যেটা আমরা কিভাবে করব। ছোট ছোট কিছু কিছু কাজ আছে, যেমন আমরা কি আরো পেট্রোলের গাড়িতে চড়বো নাকি ইলেকট্রিক গাড়িতে চড়বো, কিভাবে আমরা ইমিশন গুলাকে কমাতে পারবো, সেখানে আমাদের কি হবে, আমরা কি কয়লা বিদ্যুতে যা থাকবো নাকি চলে আসবো। যেমন চীন ইতিমধ্যেই বলে দিয়েছে তারা তার দেশে আর কয়লা বেস বিদ্যুৎ তারা করবে না, কিন্তু এটা বলে নাই যে তারা সারা পৃথিবীতে রপ্তানি করছে সেটা বন্ধ করবে কিনা। সেটা যদি চলতে থাকে আফ্রিকা এশিয়ার দেশগুলোতে যদি সে করতে থাকে, তাহলে পৃথিবীর কোনো লাভ হবে না। তারা বুঝতে পারবে আমার দেশে এখন আর কয়লা বিদ্যুৎ নয়, সে তার হাতটা ধুয়ে ফেলবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এই জিনিসগুলো একটু আলোচনা করা দরকার। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা আমি শুরুতে বলেছিলাম, এখন পূর্ণ করতে প্যারিসের অগ্রগতিটা পর্যালোচনা করা এবং তার পদক্ষেপগুলা কিভাবে করলে আমরা আগাবো। আর আমার মতন দেশগুলোর একটা বড় চেষ্টা থাকবে যে আমরা প্রযুক্তিটা কিভাবে আমরা নিতে পারি। কালকে থেকে যদি আমরা গাড়িতে চড়া শুরু করি, আমি কি সেটা তৈরি করতে পারবো না? এটা চীন থেকে অথবা অস্ট্রেলিয়া থেকে অথবা জার্মানি থেকে আমাকে আমদানি করতে হবে। কমানোটাও আমাদের একটা মূল লক্ষ্য হওয়া উচিত এবং সেটা নিয়ে আমাদের বার্গেন করা উচিত। আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের উপকূলীয় সুরক্ষার জন্য ফান্ড কত তাড়াতাড়ি আমরা নিতে পারবো, তার যারা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিল সেটা আমরা কতভাবে নেব, মানে ক্ষতিপূরণের যে দিকটা, সেটা একটা বিষয় আছে। কিন্তু সেটাতে আমরা আগাতে পারছি না নানান কারণে। যে গ্রিন ফান্ড আছে, যেটা যার হেড অফিস এখন সাউথ কোরিয়ায়, তাদের যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো মিট করে প্রজেক্ট প্রপোজালি আমরা তৈরি করতে পারছি না। খুব দ্রুত একটা মন্ত্রণালয় পেরেছে, কিন্তু খুব একটা অগ্রগতি হয় নাই। আমাদের দিক থেকে আমাদের যে পরিকর্মা বা আমাদের স্কিলের যে ব্যাপারটা আছে, আর দেশীয় যে ফান্ড আছে সেই ফান্ডেরও ক্ষেত্রে আমাদের কথা আছে। এটা কতটুকু সঠিকভাবে ব্যয় হচ্ছে, কতটুকু ট্রান্সপারেন্ট, কারা পাচ্ছে, কি কাজ করছে। অনেক মন্ত্রণালয় আছে যারা আগে যা কাজ করছিল সেটাই তারা করছে। এখন চারিদিকে আমাদের রব উঠেছে, এর নামে আমরা আরেকটা মন্ত্রণালয় করি। অনেক মন্ত্রণালয় হচ্ছে, মন্ত্রণালয় মানে কাজ আগাবে তা কিন্তু না। এখানে আমাদের ব্যুরোক্রেসি বাড়বে। আমরা কি করবো, প্রত্যেক মন্ত্রণালয়েরই চিন্তা হবে যে আমি যে কাজটা করছি সেটা জলবায়ুর ক্ষেত্রে কতটুকু
জি কি বিরূপ প্রতিক্রিয়া আছে না রাখছে না। আমাদের এই লেন্সটা সবার চোখে ফিট করতে হবে। আপনি যখন একটা মন্ত্রণালয়ের চোখে ফিট করে দিবেন তখন আর এটা কাজ করবে না, মনে করবে এটা ওই মন্ত্রণালয়ের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব না। এটা আমাদের সবার চোখে ফিট করতে হবে। এই জিনিসগুলো আমাদের আরো ব্যাপকভাবে আলোচনা করতে হবে, কিন্তু মূল কথা হচ্ছে আমরা কিভাবে প্যারিস চুক্তি, প্যারিস কমিটমেন্টে বাস্তবায়ন করব, যারা তারা কতটুকু আগাবে সেটা নিয়ে আমাদের একটা সমঝোতায় আসা। সবারই চোখ আসলে সম্মেলনের দিকে আরো আছে। আগেই কাজ হয়েছে সেটাকে বাস্তবায়ন জি, করা। আপনার কাছে আমি আবারও আসবো গহনায় মোড়, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই প্রসঙ্গ নিয়ে মোহাম্মদ হুমায়ুন কবির স্যার আপনার কাছে একটু আসতে চাই। আমাদের অনেকগুলো প্রসঙ্গে আসলে জলবায়ু নিয়ে কথা হলেই হয়, সেটি হচ্ছে জলবায়ু ট্রাস্ট ফান্ডের ব্যবহার, উপকূলবর্তী অঞ্চলগুলো আসলে কতটুকু সুরক্ষিত রাখতে পেরেছি আমরা, লবণাক্ততা বৃদ্ধি, এই যে প্রভাবগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো আসলে এখানে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এই ক্ষতিপূরণ আদায়ের যে ব্যাপারটি, COP21-এ আমরা প্যারিসে কমিটমেন্ট করলাম, COP26-এ সেটি ফলো আপ করব, কিন্তু মাঝখানে আসলে 5টি বছর কতটুকু বাস্তবায়ন দেখেছেন, আশা রাখার কতটুকু জায়গা আছে আসলে আমাদের? ধন্যবাদ। গণনায়ক সাহেব সুন্দর বলেছেন যে আসলে সরি আমাদের মিটিগেশনের জায়গাটা আমাদের অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে, বিকজ আমরা 2015 সালের যে প্যারিস এগ্রিমেন্ট, যেখানে আমরা ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশন আমরা এক্সপ্রেস করেছি, হ্যাঁ, বিশেষ করে আমাদের 5% কন্ডিশনাল আনকন্ডিশনাল এমিশন গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড এমিশন রিডাকশন, এবং 15% যে কন্ডিশনাল। তো যাক, সেটা একটা প্রেক্ষাপট যে আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে যে আমরা কিভাবে মিটিগেশন করব, কারণ আমরা ছোট দেশ, আমাদের এখানে জনসংখ্যা একটা বিরাট চ্যালেঞ্জ, হ্যাঁ, 17-18 কোটি লোক। এবং বিশেষ করে আপনি কোস্টাল এলাকার কথা বলছেন, কোস্টাল এলাকায় যতটা না গ্লোবাল ওয়ার্মিং ইনডিউস সি লেভেল চেঞ্জ বা স্যালিনিটি ইন্ট্রুশন, তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওখানে 4-4.5 কোটি 5 কোটি মানুষ, হ্যাঁ, এবং সেখানে মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। তো কাজেই সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষকে কিভাবে এই এত মানুষ এবং তাদের যে ওখানে লাইভলিহুড এবং এখানে বিভিন্ন যে অপরচুনিটিস পটেনশিয়াল, এই যার ফলে মানুষ কিন্তু ওখানে অনেক বেশি, কিন্তু এই মানুষগুলোকে সেখানে রেখে, হ্যাঁ, এমনিতেই আমরা জানি যে কোস্টাল এলাকা অনেক বেশি ডিজাস্টার প্রবণ, বিশেষ করে সাইক্লোন প্রবণ, এবং সেখানে টারেল সার্জ, কোস্টাল ইরোশন এগুলো খুব কমন। হ্যাঁ, এর সাথে আবার আমরা বলছি যে গ্লোবাল ওয়ার্মিং ইনডিউস যদি সি লেভেল চেঞ্জ হয় বা স্যালিনিটি বাড়ে, সেটা আরেকটা চ্যালেঞ্জ। কিন্তু ওখানকার প্রেক্ষাপটটা মনে একটু ভিন্ন, যেহেতু অনেক মানুষের কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে অ্যাকোয়াকালচার, তারপরে আমাদের ফ্রেশ ওয়াটার ফ্লো রিডাকশন এবং ম্যাসিভ ডিফরেস্টেশন, ইত্যাদি ইত্যাদি কারণে আসলে আরো স্যালিনিটি বাড়ছে। হ্যাঁ, স্যালিনিটি ইজ নট যে শুধু গ্লোবাল ওয়ার্মিং হয়ে সি লেভেল চেঞ্জ হয়ে হচ্ছে, সেটা একটা প্রেক্ষাপট। তো আমাদের এমনিতেই চ্যালেঞ্জ যে আমরা সারা দেশটাই দুর্যোগ প্রবণ দেশ, এবং আমাদের কোস্টাল এলাকা পার্টিকুলারলি যেহেতু মোস্টলি লো লাইং, বিশেষ করে সেন্ট্রাল এবং সাউথ ইস্টার্ন পার্ট, এবং সেখানে এত মানুষ, 19টা কোস্টাল ডিস্ট্রিক্ট আমরা বলি, তো এত মানুষের সেখানে রেখে, এত ডেন্সিটি পপুলেশন, এবং সেখানে যে সাইক্লোন, রেগুলার অকারেন্স অফ সাইক্লোন আমরা দেখছি, বিশেষ করে এপ্রিল মে এবং এদিকে অক্টোবর নভেম্বরের দিকে, তো সেই দুর্যোগের সাথে মানুষগুলাকে ওখানে একটা সিকিউর লাইভলিহুড দেওয়া, সেটাই অনেক বড় চ্যালেঞ্জ। তো যতটা না আমি মনে করি যে এটা তো ডেফিনেটলি যে ক্লাইমেট চেঞ্জ একটা একেবারে ইনএভিটেবল, হ্যাঁ, এভিডেন্ট একটা আমরা দেখছি যে ইস্যু, এবং সেটার কনসিকুয়েন্স বিশেষ করে আমরা মনে করছি যে আমাদের কোস্টাল এলাকায় যেসব মানুষ বসবাস করছে তাদেরকে এই ইস্যুগুলো আরো ট্রিগার করবে। হ্যাঁ, যদি খুব হাই ইন্টেন্স সাইক্লোন হয়। হুমায়ুন কবির, এখানে আসলে জলবায়ু একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই স্যার আপনাকে। আমাদেরকে আমরা দেখেছি আইলোর সময় কি হয়েছে, তা প্রতিনিয়ত সাইক্লোন হচ্ছে, যদিও বাদ আছে, বাদ সেটাকে আবার ওভারফ্লো হয়ে ইনান্ডেশন হচ্ছে, মানুষের কি দুর্দশা আমরা সেখানে দেখছি। তো কনসিডারিং অল দিস আসপেক্টস, এটা একটা হিউজ চ্যালেঞ্জ যে আমাদের ওখানে আমরা কিভাবে একদিকে বলছি মিটিগেশনে যাব, যে নিউলি যে এমার্জ চর্স বা নতুন করে আবার বনায়ন করা, হ্যাঁ, সেটা হয়তো মিটিগেশন, কার্বন এমিশন রিডাকশনের একটা উপায়। আবার এদিকে জ্বালানির ব্যবহার, গভর্নর সাহেব বললেন যে আমরা এখন আমাদের পাওয়ার একটা স্টার্ট কান্ট্রি, আমাদের কোল বেজ অনেক পাওয়ার প্ল্যান্ট করতে হচ্ছে, রামপাল অথবা এদিকে মাতারবাড়ি, ভবিষ্যতে আরো হবে, কারণ আমাদের পাওয়ার ক্রাইসিস, এত 18 কোটি লোক, সেখানে আমাদের যে পাওয়ার ডিমান্ড ডেফিসিট অনেক হাই। কাজেই একদিকে আমাদের পাওয়ার প্ল্যান্ট প্রচুর প্রয়োজন, এবং সেটা কোল বেজ হচ্ছে, আমরা নিউক্লিয়ারও করা হচ্ছে, আমরা দেখছি, যদিও পাওয়ারের অনেক ঘাটতি এবং একসাথে এত বিদ্যুৎ পাওয়া তো সম্ভব না, নিউক্লিয়ার সেই হিসাবে তো একটা বড় সলিউশন। কিন্তু আমাদের এই জায়গার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের যে ডিমান্ড, সেই অনুযায়ী আমরা বিদ্যুৎ এবং এটা ওদের ভবিষ্যতে কিন্তু কোল বেজ বা
যেটাকে আমরা বলি ট্র্যাডিশনাল ফুয়েল বেসডই হতে হয়, মানে যদিও রিনিউয়েবল অনেক ভালো, রিনিউয়েবল অনেক এক্সপেন্সিভ, সেটা আমাদের জন্য অনেক অ্যাম্বিশিয়াস। কাজে কনসিডারিং অল দিস অ্যাসপেক্টস, যে আমাদের কোস্টাল এলাকা, আমাদের এখানে যদি ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডিউসড সি লেভেল নাও চেঞ্জ হয় অথবা স্যালিনিটি নাও বাড়ে, আমাদের জন্য ওইখানে যে 5 কোটির মতো লোক বা 4.5 কোটি লোক, তাদেরকে সিকিউর লাইভলিহুড দেওয়া, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেখানে বিশেষ করে তাদের যে অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস, বিশেষ করে এগ্রিকালচার, অ্যাকোকালচার, তাদের অন্যান্য যেসব লাইভলিহুড অ্যাক্টিভিটিস ইত্যাদি, সেটাকে এনশিওর করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। হুমায়ুন কবির, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসবো একটু পরেই। স্যালারিটি আরো বাড়ে, সেটার বিরাট চ্যালেঞ্জ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই প্রসঙ্গ নিয়ে অধ্যাপক ইমামুল হক আপনার কাছে একটু আসি। আসলে আমরা যে কথাটি বলার চেষ্টা করছি যে আমাদের এই সমস্যাগুলো আসলে মোটামুটি চিহ্নিত, বিশ্ববাসীও জানে, আমরাও জানি, কিন্তু আসলে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যে মেকানিজমগুলো কাজ করার কথা ছিল, প্রথমত আসলে ক্ষতিপূরণের অর্থ তৃতীয় বিশ্ব লোকজনরা পাচ্ছে কিনা, এই 5 কোটি 5.5 কোটি মানুষের কথা আমরা বলছি আমাদের উপকূলীয় অঞ্চলে, সেটি নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্ব বিবেকের আসলে কতটুকু দায় এবং দায়িত্ব, কতটুকু নিশ্চিত করা সম্ভব, এটি একটি জায়গা। আরেকটি হচ্ছে জলবায়ু ট্রাস্ট ফান্ডের কথা আমরা শুনি, বাংলাদেশেও সে ব্যাপারটি আছে, তার অর্থ কতটুকু আমরা আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছি আসলে। ইমামুল হক। ধন্যবাদ আপনাকে। এর আগের দুই বক্তার কথা শুনলাম, সবই প্র্যাকটিক্যাল কথা। বিশ্ব জলবায়ু নিয়ে আমরা উপলক্ষ নিয়ে আজকে যে কথাগুলো বলছি, আপনি যে কথাগুলো বললেন, জলবায়ু পরিবর্তনের কথা বিগত 30 বছর থেকেও বেশি সময় ধরে শুনে আসছি। লবণাক্ততার কথা বললেন, আমি লবণাক্ত নিয়ে অনেক কাজ করেছি। তখন ছিল 0.83 মিলিয়ন হেক্টর, এখন সেটা বেড়ে 1.13 মিলিয়ন হেক্টরে দাঁড়িয়েছে। এই যে হুমায়ুন কবির সাহেব যে কথাটি বললেন, আমি মনে করি যে জলবায়ু পরিবর্তনই একমাত্র কারণ নয় লবণাক্ত বৃদ্ধির। আপনারা জানেন যে এবার 5ই ডিসেম্বর, প্রতি বছর 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। এটা ইউএন এর আন্ডারেই হয়। এবারে প্রতিপাদ্য কিন্তু লবণাক্ততা রোধ করি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করি। এবারে বক্তব্যই হচ্ছে এটা। এখন এই বক্তব্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েলস এন্ড সোসাইটিস যেটা আছে, তারা কিন্তু এই COP26 একটা তাদের প্রতিবেদন পাঠিয়েছে যে কি করে এই ক্লাইমেট চেঞ্জের সাথে যে সয়েলের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আমরা ধারণ করতে পারি। ফান্ডের কথা বলেছেন। জি, ফান্ড আমরা শুনে আসছি, বললাম তো আমি রিটায়ার করেছি 2015 সালে, অর্থাৎ আমি 2006 সাল থেকে শুনে আসছি ফান্ডের কথা। কিন্তু ফান্ড যে ঠিক মতন ডিস্ট্রিবিউটেড হয়েছে কিনা আমার সন্দেহ আছে। এবং আমাদের যে প্রথম বক্তা যে কথাটা বলে গেলেন যে এখন আর একটা হইতেছে আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করা, কিন্তু একটা ডিসিশন আছে প্রতিটি মন্ত্রণালয় তার কার্যক্রমে জলবায়ু পরিবর্তনকে ইনক্লুড করবে। যে কাজটাই সে নেবে না কেন, জলবায়ু পরিবর্তন কিভাবে এটাকে ইফেক্ট করছে সেগুলো রাখতে হবে। সেগুলোর দিকে আমাদের খবর না থেকে যদি ওদিকে চলে যায় তাহলে তো হবে না। আর বিশ্ব পরিস্থিতি, সারা বিশ্ব তারা আমাদের জন্য অত বেশি ভাববে না, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের যে ইফেক্ট আমরা পাচ্ছি, আমরা কিন্তু, আমি বলবো, আমি অ্যান অপটিমিস্ট পারসন, আমি বলবো যে আমরা কিন্তু অনেক এটাকে কন্ট্রোল বলতে আমরা মোকাবেলা করার জন্য অনেক সক্ষম। আমরা লবণ সহিষ্ণু ফসল উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পেরেছি, দিচ্ছি, আমরা খরা সহিষ্ণু ফসল দিচ্ছি। এবং এই যে একটা জিনিস আমরা কখনোই খেয়াল করি না যে এতটুকু জায়গায় 16 থেকে 17 কোটি মানুষ বাস করি আমরা। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসেও যে কার্বন নির্গমন হয় সেটাও কিন্তু একেবারে খারাপ না। বিষয়টা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। এই যে কয়লা ভিত্তিক
আপনার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করব, ভালো কথা। অল্টারনেটিভ কি যেতে হবে আমাদের? রিনিউয়েবল, যেটা রিনিউয়েবল বাংলাদেশে সোলার, এটা হলো মেইন, কিন্তু সেটার যে কস্ট ইফেক্টিভনেস দেখতে হবে। আর এই যে উনি বললেন আমাদের সাংবাদিক ভাই, যে চায়না বলেছে তারা আর কয়লা ভিত্তিক পাওয়ার করবে না তারা, কিন্তু তারা যে কয়লা রপ্তানি করবে না অন্যান্য দেশে পাওয়ার প্ল্যান্ট প্রয়োজন, তারা কি কমিটমেন্ট করছে? বড়লোক দেশগুলো কি কমিট করছে যে আমাদের মতন স্বল্পোন্নত দেশগুলোকে তারা হেল্প করবে টু রিডিউস কার্বন এমিশন? 1.5% নিয়ে রাখা, এটা কিন্তু এত সহজ ব্যাপার হবে না। পপুলেশন বাড়ছে, বনায়ন করার থেকে উল্টো দিকে আমরা যাচ্ছি। যে সমস্ত দেশে মানুষ কম তারা তারা তাদের সাথে নিজেদেরকে আমাদেরকে তুলনা করলে হবে না। এবং এই 48টা যে দেশ আমরা এখন আছি, ভালনারেবল যে দেশ, সে দেশগুলো সবার অবস্থা একটু একই রকম প্রায়। তো এদের যে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লিডারশিপটা নিয়েছেন। শি নোজ হোয়ার টু বিট, কিন্তু তাতে তো আমি মনে করি না যে খুব একটা সামনের দিকে আমরা আসার কোনো আলাপ হচ্ছে। গত 5 বছরে কোভিড না হয় 2 বছর হলো, 3 বছর কি হয়েছিল? বিকজ দে ডোন্ট কেয়ার, তাদের কোনো প্রয়োজন নাই। আমাদেরকে এটা আরো সোচ্চার হয়ে এটা আদায় করে আনতে। স্যার আপনার কাছে আমি আপনার কাছে আবারও আসবো। আমরা একটু এই প্রসঙ্গ নিয়ে একটু মাহবুব আপনার কাছে একটু আসতেছে স্যার। সেটা হচ্ছে আসলে যাদের প্রয়োজন তাদের আসলে সক্ষমতা নেই, আর যাদের প্রয়োজন নেই তারা অনেক বেশি সক্ষম। জলবায়ু রাজনীতি একটি শব্দ বারবারই ঘোরাফেরা করে, জলবায়ু সম্মেলন বা এই সমস্ত বিষয়কে সামনে নিয়ে আসলেই আসলে। তো আসলে এই জলবায়ু রাজনীতির শিকার হচ্ছে কিনা কেউ, এবং যুক্তরাষ্ট্র সেখানে প্রবেশ করা, আবার বেরিয়ে যাওয়া, আবার আসা, এই বিষয়গুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আসলে পুরো জলবায়ু সেক্টরটাকে, পুরো পৃথিবীর? ডক্টর মাহবুব। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই পৃথিবীর এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটাই প্ল্যানেট, আমরা এখানে সবাই বসবাস করি, ধনী গরিব দেশ, উন্নত অনুন্নত সবাই বসবাস করি। এবং আপনি জানেন যে প্রত্যেকটা দেশের একটা ভৌগোলিক সীমা আছে, অথবা বলতে পারেন পলিটিক্যাল বাউন্ডারি আছে। এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে যে সমস্ত দুর্ঘটনা ঘটতেছে, এদের কিন্তু একটা বাউন্ডারি নাই, বাউন্ডারি লেস। এই জন্য প্রত্যেকটা ন্যাশনকে আমাদের অত্যন্ত চিন্তিত, বিশেষ করে দরিদ্র ন্যাশন বাংলাদেশ কান্ট্রি আরো বেশি চিন্তিত। কারণ আমাদের যে ক্ষতিটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে, সেটা আমরা ক্ষতিপূরণ আমরা তো পোষাইতে পারবোই না, এবং এটির জন্য আমরা দায়ীও না। তার মানে এই যে একটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য দেশের উন্নয়ন, এই যে আপনি বলতেছিলেন কার্বন ডাইঅক্সাইড এমিশন বাড়তেছে, কারা বাড়াইতেছে? যারা ধনী দেশ তারা বাড়াইতেছে, তাদের মানে বিপুল পরিমাণ এক্সপোর্টেবল আইটেম তারা বিক্রি করে, শুধু যে পাওয়ার হাউসের জন্য না, যে কোনো একটা আইটেম তৈরি করে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করে না কারণ তার পিছনে কিন্তু আপনার এনার্জি লাগবে। সেই এনার্জির বিপুল সোর্স হচ্ছে ফসিল ফুয়েল। শুধু যে আপনার কোল তাই না, পেট্রোলিয়াম তো হিউজ একটা কোয়ান্টিটি, গ্যাস একটা আরেকটা কোয়ান্টিটি আছে, এগুলো প্রায় তারা ইউজ করতেছে এবং সারা পৃথিবীতে বিপণন করতেছে। এবং আপনি এটাও জানেন যে ফ্রি মার্কেট ইকোনমি হওয়ার কারণে এই বিপণন একেবারে এমনই অবস্থায় গেছে, হিউজ কম্পিটিশন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ধনী গরিব, হ্যাঁ, সবাই একাকার। যখন এটা বলা হলো যে 100 বিলিয়ন দেওয়া হবে, COP15 প্যারিস এগ্রিমেন্ট হয়ে গেল, 100 বিলিয়ন দেওয়া হবে ডেভেলপিং কান্ট্রিগুলিতে ক্ষতিপূরণের জন্য, কারণ ডেভেলপ কান্ট্রি ক্ষতি করছে এই ডেভেলপিং কান্ট্রিগুলিতে। কিন্তু 100 বিলিয়ন কিছু টাকা কিন্তু হয়, একটা কমিটমেন্ট হয়েছে, কিন্তু কে কত দিবে সেটা কিছু করে। এখন বলা হচ্ছে এই COP26 তারা এখন ঠিক করবে এটা কিভাবে দিবে এবং কাকে দিবে, কতটুকু দিবে। এটা তখন বলা হয়েছিল যে এটা যদি দেওয়া হয়, আমরা বাংলাদেশ তখন ভাবছিলাম আমরা একটা বিশাল একটা অ্যামাউন্টের টাকা পাবো, কিন্তু আমরা কিন্তু পাইনি। তো কেউ কেউ বলছিল যে টাকা পাইতে হলে আপনাকে প্রপার চ্যানেলে এবং ঠিক মতো প্রজেক্ট ডেভেলপ করে তারপরে করতে হবে। প্রজেক্ট ডেভেলপমেন্ট এত জটিল এবং এত কঠিন, ওর ভিতর থেকে আমরা কোনোদিনও পাবো না। আর এরপরে সেখানে আবার আরেকটা পলিটিক্স চলে আসলো, সেটা চলে আসলো এই তখন কিন্তু দেখা গেল চায়না কিন্তু তখন ডেভেলপ কান্ট্রি কাতারে ছিল না, চায়না ছিল ডেভেলপিং বা অত্যন্ত নিয়ার ডেভেলপ কান্ট্রি। এবং তখন বলা হলো আমেরিকা বলতেছে, ইউকে বলতেছে চায়না তো বিশাল ইকোনমি, চায়না তো বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন করছে। ইনফ্যাক্ট চায়না কিন্তু পৃথিবীর ওয়ান অফ দি বিগেস্ট কার্বন ডাইঅক্সাইড এমিটার, এটা সত্য। কিন্তু তখন বলা হলো তারা ডেভেলপিং কান্ট্রির কাতারে থাকবে, আমরা ডেভেলপ কান্ট্রিতে আমরা ক্ষতিপূরণ চায়না দিবে না কেন। এই যে ডিবেট,
এইগুলি সম্পূর্ণ একেবারে নিছক টাল বাহানা আমার কাছে মনে হচ্ছে। এই টাল বাহানার কারণে কিন্তু বর্তমানে এই অবস্থাটা হয়েছে। এখন সেখানে তারপর আবার তারা কি করতেছে, যে ডেভেলপ কান্ট্রি গুলো বলতেছে, পলিটিক্স করতেছে এটা, যে সমস্ত কান্ট্রি অতিমাত্রায় কার্বন ডাই এমিশন করছে, যেমন আমেরিকা, যেমন ইউকে, যেমন সৌদি আরবিয়া, তারা তো বেশি করে করেন এই কথা, মাথা পিছু সবচেয়ে কম হলে বাংলাদেশে, এই দরিদ্র দেশগুলি। তারা বলছে ঠিক আছে, তোমাদের মাথা পিছু কম, তোমাদের নামে আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন করবো, এবং এটাকে বলে কার্বন ট্রেডিং। একেবারে ডার্টি পলিটিক্স। সুতরাং এই যে পলিটিক্স, পুরো জিনিসটা ইকোনমির সাথে রিলেটেড, এই কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা, এবং ফলে পুরো পলিটিক্স চলতেছে। এখন এই যে 100 টাকা 200 কান্ট্রির মতো এখানে চলে আসলো, এবং তারা বলতেছে তারা এখন এগ্রিমেন্ট করে শত শত আপনার ডেলিগেশন চলে গেছে, এবং 12 দিন ব্যাপী হবে, কত স্লোগান, কত সেমিনার, আউটসাইড ইনসাইড হবে। কিন্তু তারা এই যে $100 বিলিয়ন তো কমিটমেন্ট করছিল আর 5-7 বছর আগে, কিন্তু সেই কমিটমেন্টে তারা রাখেনি। এখন বলতেছে এটা কিভাবে করবে। এখন আবার তারা নতুন বলতেছে যে বড় বড় ফাইন্যান্সিয়ার, ব্যাংকার, এদেরকে করতে হবে, প্রাইভেট সেক্টরকে আসতে হবে। এইগুলো আমার কাছে মনে হয় পুরো একটা পলিটিক্স চলতেছে। এই পলিটিক্সটা আমার মনে হয় অন্য কেউ ভালো না বুঝলেও আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি ভালোভাবে বুঝছেন। এই জন্য যেটা উনি যেই কাজটা করছেন, অলরেডি করে ফেলছেন, সেটা হচ্ছে, দেখো রে বাবা, আমরা তো ওদের পলিটিক্সকে আমরা চেঞ্জ করতে পারবো না, কার্বন ডাইঅক্সাইড এমিশন ডেভেলপ কান্ট্রি করতে, সেটাও চেঞ্জ করতে পারবো না। হোয়াট উই ক্যান ডু, আমরা কিছু অ্যাডাপ্টেশন করতে, অভিযোজন করতে পারি কিনা, অর্থাৎ বেঁচে থাকার জন্য। এই যে ক্লাইমেট চেঞ্জ এবং এই যে ন্যাচারাল হ্যাজার্ডের কারণে আমাদের যে প্রচুর ক্ষতি হচ্ছে, এই বছরটা আপনি দেখেন সারা পৃথিবীতে ফ্লাড প্রচন্ড রকমের আঘাত করছে। ওরা তো এতদিন ভাবতো যে দরিদ্র দেশগুলিতে হয়, বাংলাদেশে হয়, এটা সাধারণ ওদের ভৌগোলিক কারণ হচ্ছে, বা কি বলে এটাকে সিজনাল কারণে হচ্ছে, ইত্যাদি লোকেশনের কারণ হচ্ছে। কিন্তু ওদের দেশে যে এখন ফ্লাড, ওদের দেশে যে কিভাবে দেখেন মাইলের পর মাইল সে সমস্ত ফায়ার ফরেস্ট গুলি হচ্ছে, তাই না, এগুলিতে ওরা দেখতেছে এখন, ভালোভাবে দেখতে এখন বুঝতেছে সবটি তো গ্লোবাল চেঞ্জিং হচ্ছে। তাহলে ওরা কিন্তু বুঝতে পারতে হচ্ছে, কিন্তু এটাও ভালো বোঝে যে এই কম্পেনসেশন কিন্তু ওদেরই দিতে হবে, কারণ ওরাই তৈরি করছে। এই যে এখন বলা হচ্ছে যে 1 ডিগ্রি 2015-তে বলা হয়েছিল না, যে 2 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা কমানো হবে, মানে 2100 মধ্যে কমবে, মানে 100 বছরের মধ্যে কমাবে। এখন বলতেছে এটা 1.5 ডিগ্রির মধ্যে কমানো যায় কিনা, কোনদিন সম্ভব না। অলরেডি 1 ডিগ্রি কিন্তু এই হয়ে গেছে, এই 25-30 ডিগ্রির মতো হয়ে গেছে। গত এক সেঞ্চুরিতে মানে গত সেঞ্চুরিতে 0.74 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গ্লোবাল এভারেজ টেম্পারেচার বাড়ছিল। কিন্তু এইবার বলা হচ্ছে যে 2 ডিগ্রি, কেউ বলছে 3 ডিগ্রি 4 ডিগ্রি হতে পারে। একটা বিরতি নিতে চাই আমরা, আসলে আমাদের জন্য আসতেছে, এবং বাংলাদেশের জন্য এই চিত্রটা এত ভয়াবহ হবে যে ক্লাইমেট চেঞ্জের কারণে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এই যে যত রকমের ন্যাচারাল হ্যাজার্ড, বিশেষ করে হাইড্রোমেটেরিয়াল হ্যাজার্ড, বাংলাদেশের সবচেয়ে বেশি হাইড্রোমেটেরিয়াল হ্যাজার্ডটি সবচেয়ে প্রকট। এইটা আরো বেশি হবে, ঘন ঘন হবে, ফ্রিকোয়েন্টলি হবে, লেন্দি হবে, এবং বাংলাদেশের ডক্টর মাহবুব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতি নিব আমরা, আসলে বিরতির পরে এসে এই প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলবো। করণীয় কি, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা আসলে কিভাবে অ্যাডাপ্টেশন করতে পারি, অভিযোজন প্রক্রিয়া কি হতে পারে। বিরতি নিয়ে ফিরে এসে বাকি আলোচনা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন ASBRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম জলবায়ু সম্মেলন এবং বাংলাদেশ প্রেক্ষিত, এই প্রসঙ্গ নিয়ে। গহনায় মোরা, আপনার কাছে আবারও আসি বিরতির পরে। আমরা বিরতির আগে ঠিক যেখানে শেষ করেছিলাম, যে আসলে আমাদের এক ধরনের সহিষ্ণুতা তৈরি হয়েছে, আমরা এক ধরনের অ্যাডাপ্টেশন করতে পারছি, এটি একটি আমাদের জন্য যোগ বা প্লাস পয়েন্ট তৈরি হয়েছে। কিন্তু আসলে উন্নত বিশ্ব কথা রাখতে পারবে কি রাখতে পারছে না, এটি আসলে কতটুকু শঙ্কার জায়গা তৈরি করবে সামনের দিনগুলোতে। করণীয় কি? শোনা যাচ্ছে না, ভলিউম কম। আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন গহনায় মোরা? আমি শুনতে পাচ্ছি। জি, আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে বিরতির আগে আমরা আস্তে আস্তে বোঝা যাচ্ছে আপনি কি বলার চেষ্টা করছেন, কিন্তু খুব স্পষ্ট না। জি, আপনি বুঝতে পারলে আপনি শুরু করুন। আমাদের জুমের সম্ভবত স্লিপিং মোডে চলে গেছে। এখন ঠিক আছে। আপনি কি জানতে চাইছিলেন অভিযোজনে আমরা কি করছি আর কি করতে পারছি না, ঠিক আছে, এটাই তো? জি, এরকমই আর কি। আমাদের অভিযোজনে যেটা হচ্ছে, সাধারণ মানুষ তাদের নিজেদের মতন করে চেষ্টা করছে। আমরা যেটা করতে পারছি না, এগুলোকে এক জায়গায় করা এবং এগুলোকে উৎসাহিত করা। আমি একটা উদাহরণ দিই। ধরেন আমাদের পটুয়াখালীর কলাপাড়ায় জাকির নামে একজন, উনি ছিলেন মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করতেন।
ওনাকে সবাই লুঙ্গি জাকির বলে বেশি লোকে চিনে, কারণ সবসময় লুঙ্গি পরিধান করেন। তো উনি দেখলেন যে মানে লবণাক্ততা এত বেড়ে গেছে যে ওখানে আর কোনো চাষবাস করা যাচ্ছে না। এবং আপনারা জানেন যে এরশাদ ক্ষমতায় আসার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন করে সবার আগে সুইচ গেটের যারা পাহারাদার ছিল তাদের চাকরিটা নট করে দিয়েছে, বলেছে এগুলো মানুষ দেখবে, মানুষের কাজ, গ্রামে কমিটি করে দিব। কিন্তু এটা একটা টেকনিক্যাল জিনিস, এটা হয় না। তো উনি দেখলেন এই সুইচ গেটগুলো রক্ষণাবেক্ষণে না করার কারণে অনেক লিকিং তৈরি হয়েছে এবং এখান দিয়েই এই পানিটা ঢোকে, লবণাক্ত পানি ঢোকে এবং এটা নষ্ট করছে। তো উনি যেটা করেছেন যে বর্ষার শুরুতে এটা ওপেন থাকে এবং সারা বর্ষায় আসে। অক্টোবর মাসে এখন গেলে দেখতে পাবেন ওনারা কাজ শুরু করেছেন। অক্টোবরের পর থেকে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এটা বন্ধ করে দেয় এবং এই যে বর্ষার পানিটা আছে এটা রাখে, এটা নিয়ে তারা চাষ করে, তারা দুটো ফসল করতে পারে। তো এই যে একটা চেষ্টা, এটা আমরা হয়তো কেউ জানিও না এবং এটাকে নিয়ে এমনকি পটুয়াখালী ডিসিও চেষ্টা করে না যে এটাকে তার হাইলাইট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটা তার কাজ সে মনে করে। আবার দেখেন আমরা এই বজ্রপাত করে তালের ব্যবসা শুরু করেছি, অনেক জায়গায় তাল গাছ লাগাচ্ছি, সব তো নিজের বাড়ির কাছে রাস্তার পাশে লাগাচ্ছি। একটা জিনিস আমরা যদি করতে পারতাম যে তাল গাছ কাটা বন্ধ করে, বাংলাদেশের সবচেয়ে বেশি তাল গাছ ফরিদপুর যশোর অঞ্চলে আছে এবং নড়াইলে একটা হাট বসে যেটা এখন এই মাসেও চলছে, এখানে তালের ডোঙা বিক্রি হয়। নড়াইলের ডিসি কিন্তু তালের ডোঙা বন্ধ করতে পারেন উনি নিজে, আর কোনো লাগবে না। আমাকে আমার শিশুকে যেমন ভালোবাসতে আমার টাকা লাগে না, সেরকম দেশ থেকে ভালোবাসতে আমার টাকা লাগে না। আমরা টাকা 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 করছি, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারতাম বা করা উচিত সেগুলো আমরা করছি না। প্রত্যেক বছরে প্রায় 4,500-5,000 তালের ডোঙা বিক্রি হয় নড়াইলের একটা হাটে। এটা বন্ধ করা সম্ভব না? এটা খুবই সম্ভব। এর জন্য একটু ইচ্ছা লাগে, নিয়ত লাগে। আমাদের নিয়তটা নাই আসলে। আমরা সবকিছু মনে করি কেউ করে দেবে, বা হয়ে যাবে। এই যে গ্লোবাল গ্রিন ফান্ড যে আছে, সেই ফান্ডের জন্য 45টা দেশ বসে আছে, তারা প্রজেক্ট প্রপোজাল তৈরি করছে। আমাদের এখানে বিদেশি ভাড়া করা লাগে। আমাদের দেশে কোনো গবেষণার জন্য টাকা রাখা হয় না যে জলবায়ুকে আমি অভিযোজনকে বলবো যে কমিউনিটি বেস কি হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা এটা করতে পারে, কিন্তু এখানে ডেডিকেটেড ফান্ডিং যেটা নাই, সেটা না থাকার কারণে আমরা ওখান থেকে যেটা গবেষণার লব্ধ যে জিনিসগুলো আমরা আনতে পারতাম সেগুলো আমরা আনতে পারছি না। আমাদের কৃষকরা অনেক চেষ্টা করছে, তাদের কিন্তু কৃষকদেরকে সহযোগিতা করার মতন কোনো কমিটমেন্ট আমাদের নাই। আমাদের দেশে কৃষি ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়ে গেছে যেটা আমরা চোখে দেখছি না। সেটা হচ্ছে এখন আর কৃষক যার জমি সে চাষ করে না। আমরা সবাই আগে ধানটা ভাগ দিতাম, এখন আমি ঢাকায় থাকি, আমি বছরের শুরুতে তার কাছ থেকে টাকা নিয়ে আসি এবং যখন এই যে সরকার যে প্রণোদনা দেয়, প্রণোদনাটা আবার আমি পাই, কারণ জমিটা আমার। আমি কিন্তু তার কাছ থেকে আগেই টাকা নিয়েছি। বন্যাতে যার ক্ষতি হলো তাকে যে প্রণোদনা দেওয়া হচ্ছে এটা তার কাছে পৌঁছায় না। এটা নিয়ে আমরা কেউ কথা বলি না, কারণ এতে অসুবিধা আছে, আমার টাকাটা আমার কাছে আসবে না। এই যে ছোট ছোট অনেকগুলো কাজ আছে, যে স্যার আছেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গোপালগঞ্জের লবণাক্ততা এমন বেড়ে গিয়েছে, ওখানে মধুমতির পানিটাকে নিয়ে মানুষকে দেয়া হতো। এটার পিছনে তো জলবায়ু দায়ী না, গোপালগঞ্জের লবণাক্ততার পেছনে দায়ী হচ্ছে আমার মধুমতি গড়ায় মিষ্টি পানি আসছে না। সেটার জন্য আমাকে কোথায় গিয়ে নেগোসিয়েশন করতে হবে, সেইটা তো আমার প্রযুক্তির মধ্যে আছে, সেটা তো আমি করতে পারি। সেগুলো আমরা করছি না। আমাদের অনেক নিজেদেরও অনেক কিছু করার আছে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা বেশি টাকার দরকার নেই। হুমায়ুন কবির স্যার আপনার কাছে আসি। আসলে আমাদের নিজেদের অনেক কিছু করার আছে, আমরা করছি না, শুধু আমরা তাকিয়ে আছি কেউ আমাদের সাহায্য করবে বা কেউ আমাদের তৈরি করে দিবে। আসলে এই বাস্তবতা থেকে বেরোতে না পারলে কতটুকু অভিযোজন করা সম্ভব বা কতটুকু নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব? হুমায়ুন কবির। ধন্যবাদ। জাস্ট গভর্নর ওয়ারাও সাহেবের কাছ থেকে আমি একটা পয়েন্ট নেই, যেটা হলো যে তিনি সুন্দর করে বললেন আমরা শুধু টাকা টাকা করছি। আসলে খুবই সত্যি কথা। আমরা আমাদের অনেক কিছু আছে। হ্যাঁ, আমাদের এখন যে 18-20 কোটি লোক, আমাদের একসময় 6 কোটি ছিল, জনসংখ্যা বাড়ছে, আমাদের অ্যাক্সেস টু রিসোর্স বেড়েছে, আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এসব কেন হলো? বিকজ আমাদের অনেক কিছু আছে এই কারণে। তো আমরা গ্লোবাল যে কনটেক্সটগুলো দেখলাম, যে গ্লোবাল পলিটিক্স, হ্যাঁ, সেটাও আমরা বুঝি, কিন্তু আমাদের যে লোকাল কনটেক্সট সেটাও আমরা বুঝি। তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের গ্লোবাল যে এফোর্টগুলো, এগ্রিমেন্ট, সেখানে আমরা আছি, ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি তাদের সাথে ডিবেট করছি যে আমরা কিভাবে যদি ফান্ড পেতে পারি সেটা ভালো। কিন্তু আমাদের নিজস্ব অনেক কিছু আছে, যেহেতু ডিজাস্টার দেশে হয় অনেক ধরনের, ডিজাস্টার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং আমরা কিন্তু অনেক রেজিলিয়েন্ট। হ্যাঁ, আমরা সিম্পলি আলোচনা করছিলাম যে 1970
1991, এরপর আইলা সিডর, এরপরে দেখেন যে মর্টালিটি কিভাবে, ডিজাস্টার ইন্ডিউসড মর্টালিটি কিভাবে রিডাকশন হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু 20-30 জন লোক বড় সাইকেল মারা যায় না। কোস্টালকে বললাম অনেক রিভার ব্যাংক ইরোশন প্রোন এরিয়া আছে এরা, এবং নদীর ধারে সারিয়াকান্দি বলেন, নড়িয়া বলেন, চাঁদপুর, ইভেন আরো ডাউনস্ট্রিমে যান, কোস্টাল ইরোশন আছে, তো সেখানে জনসংখ্যা কম চায়। আমার মতে যে একটা, যেমন বলেছি প্রথম থেকে, মিটিগেশনের যে ব্যাপারটা, সেটা হলো যে আমাদের গ্লোবাল কমিটমেন্ট, আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন চেষ্টা করব যদি ফান্ড পাই বা না পাই ইত্যাদি। হ্যাঁ, বিশেষ করে আমাদের যেমন এনার্জি প্রয়োজন, আমরা যদি নিজেরা আমাদের এনার্জি সেক্টর ক্ষেত্রে আমরা যদি পাওয়ার, ফর এক্সাম্পল পাওয়ার সেভিং করতে পারি, আমাদেরকে যদি আরো বেশি এনার্জি এফিশিয়েন্ট করতে পারি, ইভেন এনার্জি জেনারেশনের যেসব উপায়গুলো আছে, ছোট ছোট উপায়, রিনিউয়েবল অথবা আমাদের যেসব ট্র্যাডিশনাল, হ্যাঁ, সেই জায়গাগুলোতে আমরা আরো বেশি এনহান্স করতে পারি। তো কাজে নট সিম্পলি ডিপেন্ডিং অন দি ফরেন এইড, আমরা আমাদের যেসব লোকাল টেকনোলজি আছে, আমাদের যেটা বলছি যে আমাদের অনেক অ্যাডাপ্টেশন আছে, আমাদের অনেক ধরনের ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস আছে, যেভাবে আমরা আমাদের জীবনযাপন করছি, আমরা আরো অনেক বেশি রেজিলিয়েন্ট হচ্ছি। তো কাজেই আমার মনে হয় এই ইনোভেশন গুলো কন্টিনিউয়াসলি করা উচিত। আপনি একটু আগে বলছিলেন যে ট্রাস্ট ফান্ডের কথা, ট্রাস্ট ফান্ডের এটা আমার মতে এটা একটা গুড এফোর্ট, বিকজ ক্লাইমেট ট্রাস্ট ফান্ড গবেষণার প্রয়োজন আছে, কারণ আমাদের যেসব নিজস্ব টেকনোলজি গুলো আছে বা কমিউনিটি বেস যেসব নলেজ গুলো আছে, ইন্ডিজিনাস নলেজ আছে, সেটাকে এক্সপ্লোর করা এবং এটাকে আরো বেশি সাইন্টিফিক্যালি এটাকে এক্সপ্লয়েট করা, রেপ্লিকেট করা, আর ওয়াইডলি ব্যবহার করা, সেই ক্ষেত্রে গবেষণার প্রয়োজন আছে। এবং গবেষণা করলে, সেটা জ্যাসিমেট করলে, হ্যাঁ, এটা কিন্তু সারা দেশের মানুষ উপকৃত হবে বা আরো বেশি রেজিলিয়েন্ট হবে, এবং এই টেকনোলজিগুলো কিন্তু গ্লোবালিও অ্যাকসেপ্টেড হবে। কাজেই আমরা কন্টিনিউয়াস চেষ্টা করব যে আমাদের যেসব কোঅপারেশন, টেকনিক্যাল নো হাউ অথবা টেকনোলজিস, হ্যাঁ, যেটা অ্যাডভান্স টেকনোলজিস বাইরে থেকে আনার চেষ্টা করব লোকালি, বাট আমাদের লোকাল যেসব রিসোর্সেস আছে, লোকাল সেগুলোকে আসলে আমাদের ব্যবহার করতে হবে, এফিশিয়েন্ট টেকনোলজি, সেটাকে আরো বেশি ইনোভেশন গুলাকে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা শেষ দিকে আছি আলোচনার একেবারেই, আমাদের দুজনকে আমরা সময় দিতে চাই একটু। অধ্যাপক ইমামুল হক, আপনার কাছে আসি। সেটা হচ্ছে আসলে গবেষণায় অনেক বেশি অর্থ বিনিয়োগ করা প্রয়োজন, বা আসলে জাতীয় কমিটমেন্টের জায়গাটি আসলে আসা প্রয়োজন। কতটুকু আমরা সেটা করতে পারছি, বিশেষ করে জলবায়ু এবং আমাদের সহিষ্ণুতা এবং আমাদের আসলে টিকে থাকার লড়াইয়ের জায়গাটাতে? ধন্যবাদ। শুনেন, প্রথম কথা, যে কথাগুলো নদীন বললেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাই যে কথাগুলো বললেন, আমাদের জনগণ অত্যন্ত রেজিলিয়েন্ট, তারা উদ্ভাবনী ক্ষমতা অনেক রাখে, কিন্তু তাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কে করবে এই কাজটা? আমরা যারা শিক্ষকতা করি, গবেষণা করি, আমরা যতদূর পারি আমরা স্টুডেন্টদের মাধ্যমে করছি, কিন্তু লোকাল লিডার্স হোয়াট দে আর ডুইং। এই যে উনি বললেন ডিসি সাহেবের তো নিজস্ব একটা, সে তো এই দেশের সন্তান, তারও তো একটা গরজ থাকার দরকার ছিল, তাই না? তো এই বিষয়গুলো রয়েছে। আর গবেষণার কথা যখন বলেছেন, এদেশের গবেষণার দুটো দিক আছে। একটা হচ্ছে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি, আমরা গবেষণা করি। আমাদের গবেষণা যেটা ফিল্ড লেভেলে নিতে হলে এটা একটা জয়েন্ট কোলাবোরেটিভ একটা রিসার্চ দরকার। যে সমস্ত অর্গানাইজেশন আছে সরকারে, তাদের সাথে আমাদের জয়েন্ট কোলাবোরেশন করতে হবে এবং এটা আইন করে করাতে হবে। এটা আমরা কিছু ব্যক্তি পর্যায়ে যে পারলে করি, আজকাল সেটাও করতে দিতে চায় না তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তারা ইনভলভ করাতে চায় না। একাডেমিয়া ইন্ডাস্ট্রির যে রিসার্চ, সেটা এখন পর্যন্ত শুরু করতেই পারলাম না এই দেশে। তাই যদি না হয়, তাহলে আমরা কিভাবে যে রিসার্চ গুলো করছি, সেই রিসার্চ গুলো ফাইন্ডিংসটা জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার যেমন, অনেরও তেমন। এবং এটা যখনই তারা পৌঁছবে, দে অ্যাডাপ্টিভ টেকনোলজি এত দ্রুত আমাদের জনগণ অ্যাডপ্ট করে। ওই যে সাংবাদিক ভাই যে সুন্দর করে দুটো এক্সাম্পল দিলেন, আমার অনেক এক্সাম্পল আছে। আমি নিজে যখন গবেষণা করছিলাম স্যালাইন এরিয়াতে, প্রথম 2 বছর আমাকে তারা তার জমি ধার দিল, তৃতীয় বছর বলে স্যার জমি আমরা টাকা ধার দেবো না, আমরা এখন এই টেকনোলজি ব্যবহার করি। যে এই যে টেকনোলজি গুলো ট্রান্সফার করতে পারি অ্যাডাপ্টেশনের জন্য, মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন, এগুলো কিন্তু আমাদেরকে জনগণকে নিয়ে করতে হবে। এবং জনগণকে নিয়ে করতে হলে কোনো না কোনো পর্যায় থেকে তাদেরকে উদ্বুদ্ধকরণ, এটা প্রক্রিয়া চালু করতে হবে। আর গবেষণার জন্য যে যথেষ্ট পরিমাণ ফান্ড আমরা পাই না,
জি স্যার, আমরা শেষের দিকে বর্তমান একেবারেই আপনি প্রধানমন্ত্রী আপনার বাক্যটি ক্ষমতায় শেষ আসার করলে পর আমরা সামনে এগোবো স্যার। প্রচুর পরিমাণে ফান্ড উনি অ্যালোকেট করেছেন, তারপরেও আমি মনে করি বড় রকমের ফান্ড, মিনিমাম একটা ফান্ড ধরেন এই জলবায়ুর উপরে গবেষণা করতে গেলে জি মিনিমাম 1 কোটি টাকার একটা ফান্ড লাগে মিনিমাম। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা আর আসলে সেই ফান্ডটা কি হলে আমরা পাই না। তো এই প্রসঙ্গ কথাগুলো নিয়ে আমি আমরা সামনে বলছি এগোতে যে চাই। আমাদেরকে এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে অবশ্যই। এবং সেভাবেই আমরা এই জলবায়ুর যে বিরূপ প্রভাব সেটা আমরা মোকাবেলা কিছুটা করতে হলেও পারবো। ডক্টর এ কে এম মাহবুব, আপনাকে যে আলোচনা আমরা শেষ করতে চাই, আমরা জনপ্রতিনিধিদের কাছে আসলে জলবায়ু শব্দটি কতটুকু পরিচিত আর মানুষ এ ব্যাপারে কতটুকু জানে বা কতটুকু জানাতে পেরেছি আমরা, এই জলবায়ু রাজনীতি নিয়ে আপনি কথা বলছিলেন, মানুষের কি ভূমিকা, রাষ্ট্রের কি করণীয়, এটি নিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। এখানে দেখেন আমাদের অনেক কিছু করণীয় আছে। এই যে আমাদের আজকে অ্যাডাপ্টেশনে আমাদের বলা হয় রোল মডেল, এটার কারণে কিন্তু পিছনের কারণটা হলো যে জনগণ এটা অ্যাডাপ্ট করছে কারণ তার লাইভলিহুডের কারণেই। এখন আমাদেরকে দিতে হবে এই জনগণকে শিক্ষা দিতে হবে, ট্রেনিং দিতে হবে। ট্রেডিশনাল যে লোকজ নলেজ যেটাকে আমরা বলি, এটার সাথে মডার্ন নলেজ অ্যাড করে তারপরে দিতে হবে। অলরেডি আমাদের ভৌগোলিক কারণেই কিন্তু বাংলাদেশের ট্রেমেন্ডাসলি এই অ্যাডাপ্টেশনের একটা প্রক্রিয়া চলতেছে এবং এটা সাকসেসফুল চলতেছে। এর সাথে মিটিগেশন লাগবে। তার চেয়ে বড় কথা যেটা, এই যে গবেষণা কথা বললাম, ফান্ড কোথায়? ফান্ড তো পকেটে থাকলে সেটা গরিব, আর যদি মাথায় থাকে তারা ধনী। প্রাইম মিনিস্টার দেখেন বিলিয়নস অফ ডলার খরচ করে জাতিটাকে কোথায় আজকে নিয়ে গেছেন, তাই না? এখানে কি টাকা খরচ করে দেন? ধরো একটা এক্সাম্পল দিই, আজকে যদি বলি সমস্ত কর্মকর্তা, সমস্ত যারা চাকরিজীবী, সেটা প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট সেক্টরে হোক না কেন, তাদের একদিনের বেতন এই ফান্ডে দিবেন। এই টাকাটা দিয়ে আমরা বিভিন্ন পরিকল্পনা গবেষণা করব, প্র্যাকটিস করব এবং সেগুলি এবং রূপান্তর করব এবং সেগুলির জন্য সুন্দর একটা প্ল্যান থাকতে হবে। ওখান থেকে বিশাল একটা টাকা আসে। আপনাদের ট্যাক্সেশন বসান বড় বড় কোম্পানি, ওখান থেকে টাকা আসে। প্রাইম মিনিস্টার অত্যন্ত সাহসের সাথে দেখেন এদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডে কয় টাকা বিদেশ থেকে আসে, উনি নিজের ফান্ড থেকে সে টাকাটা দিতেছেন। আমি ট্রাস্ট ফান্ডের একজন মেম্বার, আমি দেখতেছি। সুতরাং ওখান থেকে তো শুরু করতেছি উনি। তার মানে আমাদের যথেষ্ট ক্ষমতা, সক্ষমতা আছে। অনেক মানুষ থাকলে যেমন এটা পাওয়ারও কিন্তু 1 টাকা 2 টাকা দিয়ে দেখেন কত রকমের চিকিৎসা হয়ে যাচ্ছে বাংলাদেশে। এই টাকা, এই ফান্ডটাকে আমরা ইউজ করতে পারি। দ্বিতীয় কথা, আমাদের কিন্তু এই যে পোল্ডার নিয়ে যে সমস্যা হচ্ছে, পোল্ডার দেখবেন, আমি প্রায় বলে থাকি পোল্ডারের সলিউশন পোল্ডার, এমব্যাপের সলিউশন পোল্ডার, কিন্তু বর্তমান পোল্ডার হচ্ছে না, এই জন্য অনেক টাকা লাগে। আপনি যদি একটা পারপাসে পোল্ডার হচ্ছে, এখন শুধু এমব্যাকমেন্টে দিয়ে দিবেন আর জল কি বলে লোনা জল ভিতরে আসবে না, জলস্রোতটা ভিতরে আসবে না। এটাকে যদি মাল্টি পারপাস করেন, মানে এই পোল্ডারের মাধ্যমে কৃষি কাজ করেন, পোল্ডারের মাধ্যমে রাস্তাঘাট হবে, পোল্ডারের পাশে বাজার হবে, পোল্ডারের মাটিতে আসবে নদী খননের মাধ্যমে, এবং এরকম 10-12টা যদি একটা সেক্টর যদি একত্র করেন, দেখবেন একটা পোল্ডার একটা শক্ত পোক্ত উঁচা একদম সম্ভব। এবং এই পোল্ডার বেজ ইকোনমি যদি সাধারণ পোষণে করেন, তাহলে আমার যে বর্তমানে যে ট্রেডিশনাল ইকোনমি তার 10-20 গুণ পাবেন। সেখানে মানুষজন বসবাস করতে পারবে, সেখানটা ইন্টিগ্রেটেড ফার্মিং আসবে। ইনফ্যাক্ট জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশটা একটা ওয়ান্ডারফুল কান্ট্রি তৈরি করে রয়েছে। এই ফ্রেশ ওয়াটার, তারপরে জলবায়ু, ওয়েট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট এবং ফার্টাইল সয়েল, এইগুলি মিলে এমন সুন্দর একটা পরিবেশ করছে। এইটা, এই পরিবেশে আমাদের এটা তৈরি করছে প্রোটিন কাল্টিভেশনের জন্য। আমরা কাল্টিভেশন কিছু রাইস। এটার জন্য আমাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, আমাদের এগ্রিকালচার সায়েন্টিস্ট এবং গভর্নমেন্ট, এবং এই যে কথাটা বলছিলেন যে ইলেকট্রাল যারা, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং এটা পুঁথি পুস্তকে দিতে হবে, গবেষণায় দিতে হবে। দেখবেন এইটা একটা সাউদার্ন পোর্শন একটা লুক্রেটিভ হবে। উই আর লুকিং ফর ব্লু ইকোনমি, পার্ট অফ দিস সাউদার্ন পোর্শনে দেখেন সেখানে। এদিকে আমাদের যেতে হলে আমাদের সেদিকে যেতে হবে। বিধাতা যা করার উনি করে দিচ্ছেন, এখন আমাদের করতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও একই প্রত্যাশা করি, আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা করে আমরা আসলে সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশার কাছে শেষ করছি। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত জানাচ্ছি সবাইকে।